নোহা রাত ১টার দিকে ডাইনিংয়ে পানি খাওয়ার জন্য জগ থেকে পানি ঢালছিল। হঠাৎ করেই সে তার পেছন দিকে একটা শারীরিক স্পর্শ অনুভব করে। চমকে পিছনে তাকায়, দেখে তার ভাসুর রায়হান তার শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। নোহা ওখান থেকে বের হতে চাইলে রায়হান তার সর্বশক্তি দিয়ে নোহার হাত ধরে ফেলে। ছাড়েন বলছি, যদি না ছাড়ি। আপনার কত বড় সাহস! আপনি আপনার ছোট ভাইয়ের বউয়ের শরীর টাচ করেন? এই শরীরের জন্যই তো সবকিছু। চলো আমার রুমে। ছি, আপনি এখন না ছাড়লে আমি কিন্তু চিৎকার দেব। দাও, দাও, বদনাম কিন্তু তোমারই হবে। আর এত সতী সেজে লাভ কি? জামাই তো থাকে বিদেশে। মাঝে মাঝে রুমে আইস, শরীর ঠান্ডা করে দিবনি। নুহা আর শুনতে পারে না, কানে আঙুল দিয়ে রাখে। এরকম অবস্থায় সে এই প্রথমবার পড়েনি। প্রায় সময়ই এই রায়হান তাকে অশ্লীল কথাবার্তা বলে, বাজে ইঙ্গিত করে। তার শাশুড়িকে সে বিষয়টি বলেছিল, কিন্তু উনি উল্টে নোভার দোষই দিয়েছেন। আরেকবার রায়হানের বউ মানে তার যাকে অল্প একটু হিন্টস দিয়েছিল, কিন্তু উনি বলেছিলেন মেয়ে মানুষ সুযোগ না দিলে পুরুষ মানুষ তার কাছে যায় কেমনে। মানে দোষটা পরোক্ষভাবে নোহার উপরেই পড়ে। এর কিছুদিন পর নোহার ভাই পলাশ তার বোনকে দেখতে এলো। পেশায় সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। নোহা তার সমস্যার কথা পলাশের সাথে শেয়ার করে। পলাশ কিছুক্ষণ চিন্তা করে নোহাকে টেনশন করতে নিষেধ করে। নোহা মাথা নেড়ে সায় দেয়। এর ৪ দিন পর নোহা বাসায় একা ছিল। নোহার শ্বশুর অসুস্থ থাকায় নোহার শাশুড়ি ও যা হাসপাতালে অবস্থান করছে। নোহা রান্না শেষ করে গোসল করতে যাবে, এমন সময় বাসায় ডোরবেলটা বেজে ওঠে। তড়িঘড়ি করে দরজা খুলে দিতেই দেখে রায়হান দাঁড়িয়ে আছে, মুখে একটা ফিসেল হাসি। শিউরে ওঠে নোহা। নোহাকে ঠেলে ভিতরে প্রবেশ করে রায়হান। আপনি এই সময়? হুম, খাবার নিতে আসলাম। হাসপাতালে নিয়ে যাব। কিন্তু খাবার নিতে তো আপার আসার কথা ছিল। তার কি আগের মতো আর বয়স আছে? কাহিল লাগছে তার শরীর। সে এখন আসতে পারবে না। জানো না তো তুমি, বিছানা তো সে আমায় তৃপ্তি দিতে পারে না। নোহা, তুমি একবার আমার কাছে আসো না প্লিজ। ছি ছি, আপনি এত নেস। প্লিজ এসব বলো না। তুমি শুধু একবার কাছে আসো। তোমারও তো চাহিদা আছে, আছে না? কেউ জানবে না কিছু, শুধু তুমি আর আমি। তোমারও ভালো লাগবে, প্রমিস। নোহা পেছনে সরে গেল। রায়হানও নোহার দিকে সরে আসছে গুটি গুটি পায়ে। নোহা অনেক অনুরোধ করছে, প্লিজ, আপনি আমার ক্ষতি করবেন না। ক্ষতি বলছো কেন? আমি তো তোমার লাভ করে দেব লক্ষ্মীটি। একবার আমার উপর ভরসা রাখো। এই বলে রায়হান ঝাঁপিয়ে পড়ে নোহার উপর। ধস্তাধস্তি শুরু হয় দুজনার। নোহা কোনোভাবেই রায়হানের শক্তির সাথে পেরে উঠছে না। এমন সময় কলিং বেলের শব্দ রায়হানের গতি থামিয়ে দেয়। কলিং বেল বেজেই যাচ্ছে। ধীর পায়ে রায়হান দরজা খুলে দিতে এগিয়ে যায়। নোহা তখন আলুথালু অবস্থায় মেঝেতে পড়ে আছে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে নোহার শাশুড়ি আর যা। নোহা ওই অবস্থায় তাদের কাছে দৌড়ে যায়। কেঁদে কেঁদে সব কথা বলতে শুরু করে। তখন রায়হান বলে, মা, এই মেয়েটা মিথ্যাবাদী। আমাকে প্ররোচিত করতে চেষ্টা করেছিল। আমি রাজি হচ্ছিলাম না, তাই নিজের কাপড় চোপড় নিজেই এমন এলোমেলো করে রেখেছে। এজন্যই বলেছিলাম এই বউকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, তা না হলে কোনদিন কোন কেলেঙ্কারি ঘটে যায়। নোহা জোর করে বলে উঠল, না মা, উনি মিথ্যা বলছেন। আমায় বিশ্বাস করুন মা, আমি এমন মেয়ে নই। নোহার শাশুড়ি বলল, তুমি যে কেমন মেয়ে তা আমার জানা আছে বাপু। শেষমেশ ভাসুরের সাথে ছি। নোহা সিটকে সরে এলো তার শাশুড়ির কাছ থেকে। তারা তাকেই দোষী মনে করছে। একবার তাকালো রায়হানের দিকে। শয়তানটার মুখে একটা শয়তানি হাসি দিয়ে রেখেছে। এমন সময় নোহার যা সন্দেহ করা দৃষ্টি নিয়ে তার স্বামীকে বলল, তুমি এ সময় বাসায় কেন রায়হান? আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম আজ খাবার আনতে হবে না, আব্বাকে বিকেলের দিকে রিলিজ দিয়ে দেবে। রায়হান চুপ করে থাকলো। আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করছে। নোহার শাশুড়ি তখন বলে উঠলেন, এটা রায়হানের বাড়ি। ওর যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে যাবে, তুমি বলার কে? নোহার যা চুপ করে গেল। তবে নোহা বুঝতে পারল রায়হান প্ল্যান কষেই এই সময় বাসায় এসেছে। নোহার শাশুড়ি নোহার দিকে তাকিয়ে আবার বলল, এই চরিত্রহীনা মেয়েকে অনেক সহ্য করেছি, আর না, এবার ওকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। রায়হান, তুই ওর বাপের বাড়িতে খবর দে, রাকিবকেও জানাতে হবে সবকিছু। নোহা আতকে উঠে বলে, না মা, রাকিবকে কিছু বলবেন না। ও বিদেশে একা একা থাকে, অনেক টেনশন করবে, সহ্য করতে পারবে না। নোহার শাশুড়ি বললেন, রং ঢং করার আগে এসব মনে ছিল না? আমার কথাই ফাইনাল কথা।
সন্ধ্যায় নুহার পরিবারকে ডাকা হয়েছে তার শ্বশুর বাড়িতে। সবাই এসেছেন। মাথা নিচু করে বসে আছেন নুহার মা বাবা। নুহার ভাই পলাশ বলল, আমাদের কেন ডেকেছেন জানতে পারি? নুহার শাশুড়ি একটা বাঁকা হাসি দিয়ে সব ঘটনা খুলে বললেন। এদিকে নুহা অনবরত কান্না করে যাচ্ছে। সে বলছে, আমি নির্দোষ, আমি কিছু করিনি। পলাশ ইশারায় নুহাকে থামতে বলল। নুহার শাশুড়ি কথা শেষে বলল, আপনারা আপনাদের মেয়ে নিয়ে চলে যান, এই মেয়েকে আর বাড়িতে রাখবো না। পলাশ বলল, ঠিক আছে, ধরে নিচ্ছি এটা আমার বোনের দোষ, কিন্তু যদি এটা আপনার ছেলের দোষ হয়, তবে কি আপনার ছেলেকেও বাড়ি থেকে বের করে দেবেন? নুহার শাশুড়ি কথা শুনে থমকে গেল। আমতামতা করে বলল, অবশ্যই, আমার বিচার সবার জন্যই সমান। পলাশ একটা শুষ্ক হাসি দিয়ে বলল, আপনার কথার মান থাকে যেন। তারপর পলাশ তার কাছে থাকা ল্যাপটপ ওপেন করল। সে আগে থেকেই নুহার রুম ও ড্রয়িং রুমে খুব ছোট সিসিটিভি ক্যামেরা ফিট করে রেখেছিল। ল্যাপটপে ক্যামেরায় রেকর্ডিং সমূহ সবার সামনে উপস্থাপন করল পলাশ। রায়হানের কুকুরটি সব ধরা পড়ে গেল। মুখোশ উন্মোচিত হলো এক শয়তানের। নুহার শাশুড়ি মাথা নিচু করে আছে। পলাশ একটা ভ্রু নাচিয়ে নুহার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, কি এবার কথা রাখতে পারবেন তো? আপনারা খুব চালাক। কিভাবে একটা মেয়েকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করা যায় তার ষোলকলা আপনাদের জানা আছে। তবে মনে রাখবেন, আগের যুগ আর নেই। আপনাদের কিভাবে শায়েস্তা করতে হয় তার কৌশলও আমার জানা আছে। রায়হান একেবারে চুপ হয়ে গেছে, লজ্জার মাথা নিচু করে আছে। নুহার শাশুড়ি বলল, আসলে এত কিছু আমরা জানতাম না, যা হওয়ার হয়েছে। নুহা এখানেই থাক, আমরা ওকে মেয়ের মতোই রাখবো, আর রায়হানেরও বিচার করব আমরা। পলাশ শেষে বলল, কষ্ট করে আর আপনাদের কিছু করতে হবে না। অনেক কষ্ট করেছেন, একটা নির্দোষ মেয়েকে অপরাধী বানিয়েছেন। আমি পুলিশকে জানিয়েছি সব, ওনারা পথে আছেন। রায়হানের মতো বেয়াদব লোককে শায়েস্তা করার জন্য পুলিশ সঠিক ভূমিকা পালন করবে। এই বলে পলাশ তার বোন নুহার হাত ধরে প্রস্থানের প্রস্তুতি নেওয়া শুরু করল। প্রিয় ভিউয়ার্স, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিবেন, আর পরবর্তীতে এমন গল্প পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।